প্রিয় দর্শক, লকডাউন শিথিলের প্রথম দিনেই বাংলাদেশ দেখল করোনায় সর্বোচ্চ সংক্রমণের চিত্র। গত 24 ঘন্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1034-এ। নতুন মৃত্যু হয়েছে 11 জনের। দেশ জুড়ে মোট 37টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 7267 জনের। তবে অনেকের মতে এটি করোনার আসল চিত্র নয়, সংক্রমণের সংখ্যা আরও অনেক বেশি। সক্ষমতার অভাবে এখনও দেশের অধিকাংশ প্রান্তিক পর্যায়ে পৌঁছেনি করোনা শনাক্তকরণ সেবা। ব্যক্তিগত সচেতনতার অভাব এবং একই সঙ্গে সীমিত আকারে চিকিৎসা সুবিধা ও অব্যবস্থাপনার কারণে জ্যামিতিক হারে ছড়িয়ে পড়া করোনা এখন এগিয়ে যাচ্ছে সংক্রমণের শীর্ষ পর্যায়ের দিকে। দর্শক, এমন একটা পরিস্থিতিতে নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে ঘরে থাকার বিকল্প নেই। করোনার এই সংকটে সবার কাছে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সেবা পৌঁছে দিতে প্রতিদিনের আয়োজন RTV BSMMU A2I করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাফিনা আহমেদ তরি। প্রতিদিনের মতো করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে BSMMU থেকে আজও রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার জহুরুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য RTV টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। BSMMU থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফোন করুন 096-116-77-777 এই নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। আমি শুরুতেই অধ্যাপক জহুরুল হক স্যারের কাছে আসতে চাই। স্যার, উপসর্গহীন করোনা যেমন শনাক্ত হচ্ছে, তেমনি কিন্তু নতুন নতুন উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। যেমন শুরুতে আমরা দেখেছি যে কারো কারো ডায়রিয়া দেখা দিচ্ছে, আবার সময় বাড়ার সাথে সাথে আমরা ইউরোপীয় বিভিন্ন অঞ্চলে কিন্তু চর্মরোগের একটা বিষয় দেখতে পেয়েছি। এটা আসলে কতখানি ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করছেন? এই যে প্রত্যেকটা সময় করোনা তার উপসর্গগুলো বদলে নতুন নতুন রূপে দেখা দিচ্ছে, এটি কতখানি আসলে ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। করোনা আমরা জানি যে এটা একটা নভেল ভাইরাস, নতুন ভাইরাস, এবং এটার বিহেভিয়ারটা খুব পরিবর্তন হয়। এই পরিবর্তন হওয়ার কারণেই এটার যে উপসর্গগুলো, সেই উপসর্গগুলো ঠিক কনস্ট্যান্ট থাকছে না। আমরা শুরুতে যে উপসর্গগুলো দেখছিলাম সেটা খুসখুসে কাশি, নাক বন্ধ, ঘ্রাণ কম হওয়া, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এর সাথে আমরা আরও নতুন নতুন উপসর্গ দেখতে পাচ্ছি। যে উপসর্গের কথা দেখা যাচ্ছে যে এখন বলে রক্তে জমাট বাঁধার ব্যাপার, মানে রক্তনালীতে জমাট বেঁধে যায়, সেই কারণে ব্রেনে কিছু ইফেক্ট হয় এবং স্কিনে কিছু ইফেক্ট হয়। এবং এই যে উপসর্গগুলো, পরিবর্তিত যে উপসর্গ, এই উপসর্গগুলির কারণেই আমাদের রোগ নির্ণয় করতে এবং কোনটা রোগী পজিটিভ আর কোনটা নেগেটিভ ক্লিনিক্যালি বুঝতে অবশ্যই একটু অসুবিধা হবে। সেই জন্যই আমাদের আরও পরীক্ষা করতে হবে এবং কনফার্ম করার জন্য যারা রোগ লুকিয়ে না রেখে অবশ্যই প্রকাশ করে নির্দিষ্ট জায়গায় রোগীদের আসতে হবে। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম যে সিমটমগুলো আমরা দেখেছিলাম সেই সিমটমগুলি এখন অনেক পরিবর্তিত হচ্ছে। কারো কারো কোনো সিমটমই থাকছে না, কারো কারো অনেক বেশি সিমটম থাকতেছে, এবং অনেক বেশি সিমটম নিয়ে যিনি আছেন অত্যন্ত কম সময়ের মধ্যে উনি অনেক সময় দু একজন খুব খারাপ হয়ে যাচ্ছেন। সেই জন্য যখনই এখন আমাদের পরীক্ষা করার অনেক সুযোগ বেড়েছে এবং করোনা রোগীদের সেবা নেওয়ার পরিধি অনেক বেড়েছে, আমি আশা করব যাদের উপসর্গ থাকবে তারা যেন দেরি না করে যে সকল জায়গায় আমাদের এখানে যেমন ফিভার ক্লিনিক আছে, এরকম প্রতিটা জায়গায় প্রতিটা জেলা শহরে সুযোগ আছে, আপনারা অবশ্যই সুযোগগুলি গ্রহণ করবেন। ধন্যবাদ স্যার। একই সঙ্গে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মে মাসকে কিন্তু বাংলাদেশের জন্য পিক টাইম ধরা হয়েছিল, এর মধ্যেও লকডাউন শিথিল করা হচ্ছে এবং এর পরিণতি আসলে কি হতে পারে? আমরা দেখেছি বেশ কিছু শপিং মল খুলে দেওয়া হয়নি, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা খুলবে না, কিন্তু পরবর্তীতে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। এটা আসলে কি পরিণতির দিকে যেতে পারে? কিছু কিছু জায়গায় ঢাকার বাইরে আমরা দেখেছি জেলা পর্যায়ে বেশ কিছু মার্কেট খুলে গেছে এবং সেখানে মানুষের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। কোন পরিণতির দিকে যাচ্ছে এই অবস্থা? আসলে এটা একটা অবজারভেশন, সুন্দর অবজারভেশন যদিও, তবে একটা জিনিস তো সত্য কথা যে জীবন এবং জীবনের সাথে জীবিকা চলবে। লকডাউন যদি আমরা হিসাব করি, শুরু থেকে হিসাব করলে কিন্তু 50 দিন লকডাউন হয়েছে, এবং শুরু থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি আমরা কখনোই লকডাউন পুরোপুরি আসলে মানিনি। এটা আমাদের দুর্ভাগ্য যে লকডাউন কখনোই আমরা পুরোপুরি মানিনি।
এবং 50 দিন 16 তারিখে 50 দিনের চেয়ে বেশি হয়ে যাবে এবং হয়তো যেটা ধারণা করা হয় ইনফেকশাস ডিজিজের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের ধারণা ছিল যে মের মাঝামাঝি এটার আপনার ইনক্রিজিং ট্রেন্ডটা ঊর্ধ্বমুখিতা থাকবে, তারপরে হয়তো এটা একটা সাস্টেইন লেভেলে আসবে, তারপর কমে যাবে। এই ট্রেন্ডটা একটু পরিবর্তিত দেখা যাচ্ছে। সেই কারণেই আমরা হয়তো থিওরিটিক্যালি বলতে পারি যে অনেক দিন খোলা লকডাউন আরও রাখা উচিত, কিন্তু অনন্তকাল পর্যন্ত লকডাউন তো রাখা যাবে না। রাষ্ট্রকে তো আসলে অনেক দিক চিন্তা করতে হয়, সম্ভবত সেই কারণে রাষ্ট্রের নিয়মে চলছে। তবে আমরা জনগণকে সচেতন হওয়াটার কোনো বিকল্প নাই। আমি লকডাউন করলাম, সচেতন হলাম না, আবার লকডাউন ভেঙে দিলাম, সচেতন হলাম, দুইটাই কিন্তু ভালো খারাপ দিক আছে। পৃথিবীর কিছু দেশ আছে সুইডেন সহ, তাদের কিন্তু লকডাউন নাই, কিন্তু তাদের সচেতনতার লেভেল কিন্তু অনেক উঁচু। আমাদের দেশে লকডাউন থাকা অবস্থায় আমরা সচেতন ছিলাম না। আপনারা দেখেছেন যে অনেক শপিং মল কিন্তু সচেতনভাবেই তাদের খুলে নাই, এবং একটা শপিং মল অনলাইনে বুকিং দিয়ে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে শপিং করার জন্য বলেছে। সুতরাং আমাদের সবচেয়ে আগে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখা, এগুলি গুরুত্বপূর্ণ। লকডাউন আছে কি নাই সেটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু হবে না, কারণ প্রয়োজনে এটা এমন হতে পারে যে 6 মাস 1 বছরও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি কঠিনভাবে মানা লাগতে পারে। এখন যে ডিজিজ প্যাটার্ন দেখা যাচ্ছে তাতে এটার ভবিষ্যৎ খুব নিশ্চিতভাবেই কেউ বলতে পারছে না যে এটা কতদিন যাবৎ আমরা এই বিগত দিনের জীবনের যে আচরণ, সেই আচরণ একই রকম করতে পারবো। এই নিয়ে আমাদের হয়তো পরিবর্তিত জীবন আচরণ আমাদের হয়তো দীর্ঘমেয়াদী করতে হতে পারে। সেটাই আমাদের রপ্ত করা দরকার সবার আগে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আরও একই সাথে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু করোনা বিষয়টাকে ভীষণ হালকাভাবে নিচ্ছে। আমরা দেখছি যে তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আমরা দেখেছি যে কর্মক্ষেত্রে তারা যোগদান করছে। এটা যদিও একই জাতীয় প্রশ্ন, তারপরেও আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা আসলে কি ধরনের পরিণতির দিকে যেতে পারে। কারণ আমরা 63তম 62তম দিনে এসে যখন দেখছি যে জিনিসটা হাজারকে ছাড়িয়ে যাচ্ছে, এবং সেটা আমরা টেস্ট কিটের অপর্যাপ্ততা থাকার পরেও কিন্তু হাজারকে ছাড়িয়ে যেতে দেখেছি। 7000 সামথিং আমরা টেস্ট করছি, সেখানে 1000 আমরা ডিটেক্ট করতে পারছি। যদি এটা বাড়ানো হতো কতখানি আসলে বাড়তো করোনা অলরেডি যারা সংক্রমিত হয়েছেন সেই সংখ্যাটা, এবং সেটা কোন ধরনের পরিণতি? ডেফিনেটলি যদি এখন আজকে তো আমরা একটা ঐতিহাসিক 1000 ক্রস করে গিয়েছি। আমাদের যে ইনফেক্টেডদের ইতিহাস দেখলে দেখা যায় যে প্রথম থেকে তৃতীয় সংখ্যা 100-র ঘরে এসছে 1 মাস পরে, এখন 1000-এর ঘরে আরেক মাস পরে চলে গেল। সেক্ষেত্রে আমরা তো বিধি মানছি না, এবং বিধি মানার জন্য যেমন সবাই আমি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু স্বাস্থ্যবিধির বার্তা পৌঁছে গেছে। এবং আমাদের দেশের, যদিও আমরা দরিদ্র দেশ, কিন্তু মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কিন্তু কম না, এবং এই স্বাস্থ্যবিধি সবাই জানে। অত্যন্ত অশিক্ষিত যারা তারাও জানেন, এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি প্রচুর প্রচারণা চালাচ্ছে। এখন চিকিৎসক হিসেবে আমরা স্বাস্থ্যবিধির কথা বলতে পারি, সবাই সচেতনভাবে সবার নিজ জায়গা থেকে বলতে পারে। আর রাষ্ট্র তার শৃঙ্খলা বাহিনী অবশ্যই নিয়োগ করেছিল। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে ইনফেক্টেড হয়ে গেছেন, অনেক চিকিৎসক ইনফেক্টেড হয়ে গেছেন, অনেক মিডিয়াকর্মী ইনফেক্টেড হয়ে গেছেন। সবাই তাদের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ব্যক্তিগত সচেতনতা, মহামারীতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নাই। এই সচেতনতা আমাদের যারা শিক্ষিত, আমাদের যারা অর্ধশিক্ষিত, তারাও তো এই সচেতনতাগুলি ইতিমধ্যে জেনে গেছে। একেবারে যে আমাদের কাছে তথ্য আছে যে গ্রামীণ অঞ্চলে যারা শিক্ষা দীক্ষা কম আছে এবং যাদের প্রয়োজনের কারণ ব্যতীত কিন্তু তারা মোটামুটি বেশি ঝামেলা করছে না, বরঞ্চ কিছু অল্প বয়সী ছেলেপেলে, কিছু শখের বশে, কিংবা কেউ বেশি বুঝার কারণে এই মহামারীটাকে গুরুত্ব দিচ্ছে না। এখন এই জায়গাটা আমাদের একটা দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যটা আমরা চেষ্টা করব বুঝাতে। আমরা যতগুলো ভাবে সরকারও চেষ্টা করা উচিত, যতদিন লকডাউন আছে এটা আরেকটু কঠিনভাবে মেনটেন করার জন্য, এবং দোকানপাট যখন খোলা হচ্ছে, গার্মেন্ট যখন খোলা হচ্ছে, সব জায়গায় যেন স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সব জায়গায় যেন ফিজিক্যাল ডিস্টেন্স, মাস্ক ব্যবহার করা যায়। এইটা যেন হঠাৎ করে কম সময়ের মধ্যে আমরা থেমে না যাই। এবং সকলকে বুঝতে হবে এই জিনিসটা করা হবে তার নিজের কারণে এবং তার পরিবারের কারণে, সর্বোপরি দেশের কারণে। প্রথমত সে তার নিজের এবং পরিবারের গুরুত্বটাই বেশি। এটা মানলে
অন্য কারো লাভ হবে না, তার লাভও সবচেয়ে বেশি হবে। এইটা সেটাই স্যার বলতে তাকেই চাচ্ছেন বুঝতে যে হবে। আত্মসচেতনতার জায়গাটা আসলে দৃঢ় করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি এবার ডক্টর শাহজাদা সেলিম স্যারের কাছে আসতে চাই। স্যার, সবথেকে ভীতিকর বিষয় যেটা অ্যাসিমটোমেটিক করোনা, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে বিস্তারিত বলবেন। অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে দিব্যি সুস্থ থাকার পরও হঠাৎ করেই শ্বাসকষ্ট দেখা দিচ্ছে এবং পরবর্তীতে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তিনি করোনা পজিটিভ। এমনটা আসলে কেন হচ্ছে? এখানে যেটা হচ্ছে একটু আগে যে স্যার বললেন, ডিজিজটা এই করোনা ভাইরাসের যে সংক্রমণটা হচ্ছে কোভিড-19, এটা পৃথিবীর জন্য খুবই একটা নতুন ধরনের রোগ। সব কিছু আমাদের জানা নেই, কিন্তু ব্যাপক গবেষণা হচ্ছে বিভিন্ন দেশে। আমরা আরও তথ্য জানতে পারবো, আরও অনেক কিছু জানা বাকি আছে, তখন বোঝা যাবে যে আসলে কি কি হচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই লক্ষণবিহীন রোগগুলো নিয়ে আমরা খুব একটি দুটানার মধ্যে রয়ে গেছি। যেমন প্রথম চীন থেকে যতগুলো তথ্য পাওয়া গিয়েছিল, সেখানে দেখা গেল যে 100 জনের মধ্যে 25 জনের লক্ষণ থাকছে না। তারপর ইউরোপে গিয়ে সেটা পরিবর্তন হয়ে গেল। এখন ভারত খুব জোরে সোরে দাবি করছে যে তাদের আক্রান্ত রোগীদের প্রায় 80% মধ্যে কোনো লক্ষণ নেই। বাংলাদেশেরটা আমাদেরও এখনও পুরোটা জানা নেই, কারণ এখনও রোগের পুরা চেহারাটা ভেসে ওঠেনি। কিন্তু আমাদের এটা নিয়ে খুব সতর্ক থাকতে হবে। আর যারা লক্ষণবিহীন তারা কিন্তু ভালো অবস্থাতে আছেন, এই কারণে যে ওনার হয়তো এই লক্ষণবিহীন অবস্থাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেল, অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, উনি রক্ষা পেলেন। কিন্তু উনি কিন্তু অন্যদের জন্য বড় একটা ঝুঁকি। যেহেতু ওনার লক্ষণ নেই, উনি কিন্তু ওই লক্ষণ না থাকলে বিশেষ কোনো সতর্কতা নিচ্ছেন না, কিন্তু রোগ ছড়াচ্ছেন অন্য ক্ষেত্রে, অন্যজনের জন্যে। সেই ক্ষেত্রে কিন্তু একে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আবার যেটা বললেন যে হঠাৎ ভালো ছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট, এটা একদমই কিন্তু এরকম হয় না। যে কিছু কিছু লক্ষণ থাকে, হঠাৎ করে লক্ষণটা অনেক মারাত্মক আকার ধারণ করে। সেই জন্য এই কোভিড-19 আক্রান্ত যে কোনো রোগীকে খুব বেশি সচেতন থাকতে হবে। যে কোনো লক্ষণ পরিবর্তন হওয়ার সাথে সাথে উনি প্রথমে বাসায় থাকতে পারবেন। লক্ষণ যে কোনো রকম পরিবর্তন হওয়ার সাথে সাথে হেল্পলাইনে যোগাযোগ করে পরবর্তী অবস্থায় কোথায় যেতে হবে তার জন্য ওনাকে সচেষ্ট স্যার, থাকতে আমরা হবে, না কিন্তু হলে কিন্তু অনেক মারাত্মক ক্ষেত্রে হতে পারে। দেখেছি রোগীরা খুব অল্প সময় তাদের শারীরিক অবস্থা ডেটেরয়েট করছে। তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে সুস্থ, পরবর্তীতেই দেখা যাচ্ছে যে তাদের অক্সিজেন মাস্ক, ভেন্টিলেশনের প্রয়োজন হচ্ছে। কোন ক্ষেত্রে আসলে এমনটি হতে পারে? সেটা ক্ষেত্রে হলো, প্রথম কথা হলো কিন্তু উনি কিন্তু আগে একদম লক্ষণবিহীন ছিলেন না, অল্প লক্ষণ ছিল, কিন্তু লক্ষণটা হঠাৎ করে অনেক মারাত্মক হয়ে যায়। তাহলে ওনাকে কিন্তু প্রথম থেকেই কিছু নির্দেশনা দেওয়া হয়ে থাকার কথা। উনি যদি হেল্পলাইনে যোগাযোগ করে থাকেন, একজন চিকিৎসক সেটা দিবেন। দেওয়ার পরে এটাও ওই যে ওনাকে বলা হবে যে আপনি এই লক্ষণ খেয়াল করুন, এর একটু চেঞ্জ হলে আমাদেরকে জানাবেন। সেটার ক্ষেত্রে এমন হতে পারে যে উনি অল্প জ্বর ছিল, দুর্বলতা ছিল, বাসায় ছিলেন, মোটামুটি খাওয়া দাওয়া করছিলেন, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এটা কিন্তু অস্বাভাবিক নয়। আমরা কিন্তু বারবারই বলি এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং সাথে সাথে ওনাকে তখন হাসপাতালে ভর্তি করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ স্যার। ইতিমধ্যেই ফেসবুকে আমরা অসংখ্য দর্শকদের প্রশ্ন পাচ্ছি। একজন দর্শক সুমন তার নাম, তিনি প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী উভয়ে যদি করোনায় আক্রান্ত হন তাহলে তারা দুজনে একসঙ্গে এক রুমে থাকলে কোনো সমস্যা হবে কিনা, আপনার কাছে তিনি জানতে চেয়েছেন। এটি সুমন তার নাম। সেটা হলো যখন আক্রান্ত অবস্থায় থাকতে সমস্যা নাই, কিন্তু পরের দিকে সমস্যা হবে। এই কারণে যখন রোগ ভালো হয়ে যাচ্ছে, দুজনের তো একদিনে ভালো হবে না। একদিনে যদি ভালো না হয়, একজন ভালো হয়ে গেলেন, একজন ভালো হন নাই, তাহলে একজন রোগী আর একজন রোগী নয়, এরা কীভাবে একসাথে থাকবেন? তাহলে আলাদাই থাকতে হবে আসলে। ধন্যবাদ স্যার। ইতিমধ্যেই একজন দর্শক আমাদেরকে ফোন করেছেন, আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছেন কি আমাদের? হ্যালো, জি। আমার নাম প্রলয় সেন, মাগুরা থেকে বলতেছি। জি প্রলয়, বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার নাম প্রলয় সেন, মাগুরা থেকে বলতেছি। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমি নদীর জলে চান করি, কলের জলে চান করলে আমার ঠান্ডা লাগে, এই জন্য নদীতে চান করি। নদীতে চান করলে কি করোনা ভাইরাসের কোনো সংক্রমণের ঝুঁকি থাকে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, যে বাংলাদেশে জুন মাসে টিকা ট্রায়ালের যে কথাটা শোনা যাচ্ছে, এইটা আসলে সম্ভব কিনা? ধন্যবাদ। জরুল স্যার আপনার কাছে আসতে চাই। তিনি প্রথমে জানতে চেয়েছেন যে সে নদীর জলে গোসল করেন, এতে তার করোনা সংক্রমণের শঙ্কা রয়েছে কিনা, এবং পরবর্তীতে জানতে চেয়েছেন যে একটি জুন মাসে একটি
প্রতিষেধক আবিষ্কৃত হবার কথা রয়েছে বাংলাদেশে, যে ওষুধ বা প্রতিষেধক যেটি বলুক না কেন, এটি সত্যতা কতখানি তিনি সেটি জানতে চেয়েছেন। ধন্যবাদ। নদীর পানি প্রবহমান পানি, তো প্রবহমান পানিতে এখন পর্যন্ত গোসল করতে কোনো অসুবিধা আছে বলে জানা যায় নাই। আমার মনে হয় যাবে। আর দ্বিতীয় প্রশ্ন বলা যায় ভ্যাকসিন, যেটা ভ্যাকসিন তো অনেক একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, এবং WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনের তৈরি করার জন্য সলিডারিটি ট্রায়াল দিচ্ছে। ট্রায়ালের জন্য বাংলাদেশও সেখানে একটা করেছে, চুক্তি করেছে, এবং সলিডারিটি ট্রায়াল হয়ে ভ্যাকসিন বাজারে আসতে, বাংলাদেশের বাজারে আসতে মনে হয় আরেকটু বেশি সময় লাগবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, ইথিক্যাল ব্যাপার আছে, বৈজ্ঞানিক ব্যাপার আছে। এটা যেহেতু একটা বায়োলজিক্যাল, মানুষের শরীরের উপর প্রয়োগ করা হয়, সেই জন্য অনেকগুলি ধাপ পেরিয়ে এটা বাজারে আসতে হয়। সেটা জুন বোধহয় এটার জন্য খুব কম সময় হয়ে যায়। আমার মনে হয় আরেকটু বেশি সময় লাগবে। তবে এটার চেষ্টা আমাদের দেশ ও সমানতালে করে যাচ্ছে। আচ্ছা স্যার, একই সাথে আপনার কাছে জানতে চাই, উত্তরা থেকে সৈয়দ বক্স নামে একজন আমাদের কাছে ফেসবুকে প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেকেই কিন্তু পান খাবার একটা প্রবণতা রয়েছে, যারা পান খায় তাদের করোনা হবার ঝুঁকি আসলে কতখানি, যেহেতু পান সাধারণত আমরা জানি যে কাঁচায় খাওয়া হয়। আসলে পানের ব্যাপারটা ওইভাবে কিছুই বলা হয়নি, যেমনটা অন্য বেলায় বলা হয় ধূমপানের ব্যাপারে, কিন্তু আমাদের দেশে প্রচুর মানুষ পান খান, এটা সত্য কথা। তবে পান খাওয়াকে যদি আমরা অন্য খাদ্যের মতো মনে করি, অন্য খাওয়া দাওয়া করার সময় যেই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, হাত 20 সেকেন্ড হাত সাবান দিয়ে ধুয়ে খাওয়া দাওয়া করা, এবং পানটাও ঠিক সেইভাবে স্বাস্থ্যবিধি মেনে যেরকম আমরা সাধারণ আমাদের আহার করি, নাস্তা করি, তেমনি পানটাকে ওইভাবেই কিন্তু হিসাব করতে হবে। যে রাস্তার পাশের দোকান থেকে পান, সুপারি, জর্দা এটা সেটা নিয়ে হুটহাট করে খেয়ে ফেললাম, তা না। পান খেতে গিয়ে হাতটা কিন্তু মুখে টাচ হচ্ছে, আঙ্গুল টাচ হচ্ছে জিহ্বায়, সেই জন্য অন্য খাবারের সময় যে সকল সাবধানতা অবলম্বন করি, পানের সময় একই সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত আরেকটা কথা আছে, পানের মধ্যে তো কিছু মাদক আছে। আমাদের জর্দা যেটা ব্যবহার করি, এটা তো কিছুটা মাদকাসক্তি করে, সেই জন্য যে কোনো জিনিস যেটি মাদকাসক্তি করে শরীরে, সেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। সেই কারণেও পান খাওয়া আমি উচিত হবে না বলে মনে করি। ধন্যবাদ স্যার। আমি শাহজাদা সেলিম স্যারের কাছে আসতে চাই। তার কাছে আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, জনাব আবু জহির খান। তিনি জানতে চেয়েছেন, একটা বাসায় যদি 4-5 জনের সবাই করোনা আক্রান্ত হন এবং ওই বাসায় যদি মাত্র 2টি ঘর থাকে, তাহলে কিভাবে আইসোলেশনে থাকবে, বাথরুম ব্যবহার করবে কিভাবে? এটি কিন্তু আসলে একটি বাস্তব সমস্যা। আমরা যখনই আইসোলেশনের কথা বলছি, আইসোলেশন মানে এমন একটি ঘর হবে যে ঘরটি উনি একাই ব্যবহার করবেন, একটা সংযুক্ত বাথরুম থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে কিন্তু এটি সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, বাসায় যদি সম্ভব না হয় তাহলে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ওনাকে যেতে হবে। শেয়ার করার কোনো সুযোগ কিন্তু নেই আসলে। তাহলে বাসায় যদি 5 জন আক্রান্ত হন, 2টা রুম থাকে, 2জনকে বাসায় থাকতে হবে, বাকি 3 জনকে হাসপাতালের অথবা এখন আরও বিভিন্ন, যেমন চিটাগাঙে ফিল্ড হসপিটাল করেছে, ওরকম কোনো একটা সার্ভিস ওনাকে নিতে হবে। একই সাথে গাদাগাদি করে কিন্তু থাকা যাবে না। স্যার, ফিল্ড হসপিটালের বিষয়টা যদি বিস্তারিতভাবে আমাদেরকে জানাতেন, আমাদের দর্শকদের সুবিধা হতো। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বরাবরই খুব জোর দিয়ে যাচ্ছে যে যেহেতু এত বেশি পরিমাণ রোগী হচ্ছে, যে কোনো দেশের স্বাস্থ্য কাঠামো কিন্তু এত বেশি রোগকে সেবা দেওয়ার মতোভাবে তৈরি হয়নি। আবার এটা কিন্তু দিনের পর দিন এভাবে লাগবেও তা না, আবার একটা বড় জায়গা দরকার। সেজন্য যদি উন্মুক্ত জায়গায় আলাদা আলাদা যে মাপগুলো বলা হয়েছে, যে একটা কক্ষের মাপ কেমন হবে, সেগুলো বজায় রেখে টেম্পোরারি কিছু হাসপাতাল করা হয়, যে হাসপাতালে শুধু এই কারণেই ব্যবহার করা যাবে উন্মুক্ত জায়গায়, তাহলে এটা আপাতত এই মহামারী সামাল দেওয়ার জন্য একটা ভালো পদ্ধতি হতে পারে। সেটাকে কিন্তু পৃথিবীর বহু জায়গায় করেছে। চীন উহানে প্রথম করেছে। এটা একটা বিশাল খবর হয়েছিল যে 6 দিনে ওনারা 1000 বেডের একটা হাসপাতাল করেছিলেন। ওই রকমই একটা মডেলের একটা ছোটো আকারের আমাদের চিটাগাঙে যেটা করেছে, সেটাও কিন্তু অনেকটা ওইরকমই, যে প্রতিজন মানুষকে সেপারেট করে রাখার জন্য একটা করে কক্ষ থাকবে, যে কক্ষে সময় মতো স্বাস্থ্যকর্মীরা খাবার ওষুধপত্র পৌঁছে দিবে, উনি ওখানে থাকবেন। এটাদের সুবিধা হলো কি, যার যখন ভালো হয়ে যাবে সে চলে যাবে। এটা একটা বড় ধরনের স্থায়ী কাঠামো নয়, একটা সাময়িক কাঠামো। তাহলে বহু লোককে আমরা এখানে সেবা দিতে পারবো। ধন্যবাদ স্যার। দর্শক, RTV করোনা হেল্পলাইনে ফেসবুক মেসেঞ্জারে আপনাদের ভিডিও বার্তা পেয়েছি, আমরা ধন্যবাদ জানাতে চাই সেজন্য। এরকম একটি ভিডিও বার্তা এই মুহূর্তে আমরা দেখাতে চাই।
লালমনিরহাট জেলাধীন কাকিনা থেকে মোসাম্মদ সাবিনা ইয়াসমিন সুমি বলছি। করোনা ভাইরাসের জন্য অনেক দেশে অনেক প্রতিষেধক ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বর্তমানে করোনা ভাইরাসের জন্য কোনো প্রতিষেধক ব্যবহার করা হচ্ছে কি না। ধন্যবাদ জহুরুল স্যার, আপনি কিছুক্ষণ আগে বিষয়টি আমাদেরকে বলেছেন, যদিও তারপরেও যদি দর্শকের সুবিধার্থে আরেকবার একটু স্পষ্ট করে বিষয়টি আমাদেরকে জানাতেন। আমরা একটি ওষুধের কথা ইতিমধ্যে জানতে পেরেছি, সেটা আসলে কতখানি কাজ করছে, এটা কোনো ট্রায়াল বেসিস কি শুরু হয়েছে কিনা সে বিষয়টাও জানতে চাই। যে ওষুধগুলো কিছু কিছু জায়গায় মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রতিষেধক ওষুধের কথা, এখন প্রতিষেধকের ওষুধ যেগুলো আছে, কিছু কিছু প্রতিষেধক ওষুধ আমরা ওইভাবে ব্যবহার করছি না, কারণ যেই একটা ওষুধের কথা সবচেয়ে বেশি আসছে রেমডেসিভির, যেটা আমরা জানি যে আমেরিকাতে ইউএসএতে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন একটা বডি আছে, সেই বডির এফডিএ বাদ দিয়ে জরুরি ভিত্তিতে ব্যবহার করার সাময়িক কিছু অনুমতি তারা দেয়। সেইটার আলোকে আমাদের দেশেও এই রেমডেসিভির ওষুধটার অনুমতি দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের কয়েকটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটা প্রস্তুত করেছে, এবং এটা প্রস্তুত করে আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন হলে এটা সম্ভবত ইউজ করা যাবে, আমাদের দেশে এটা ব্যবহার করা যাবে। তবে এখন এটা ব্যবহার করা যায়নি। আর অন্য যে কথা একটু আগে বলেছি যে ভ্যাকসিনের ব্যাপার, সেটা তো দীর্ঘমেয়াদী সময় লাগবে, কিন্তু রেমডেসিভির ব্যাপারটা হচ্ছে যে এটা কিছু কন্ডিশন আছে, প্রি কন্ডিশন বলি আর কি, নির্দিষ্ট কিছু বিষয় থাকতে হবে। রুগীকে হসপিটালাইজ হতে হবে, রুগী ভেন্টিলেটরি সাপোর্ট থাকতে হবে, রুগী কোভিড পজিটিভ হতে হবে, তাদেরকে এটা ব্যবহার করা যাবে। যেহেতু আমরা জানি যে করোনা রুগীদের 80% কিন্তু খুব সাধারণ সিমটম থাকে, 15% মোটামুটি 5% সিরিয়াস সিমটম থাকে। সেই জন্য যাদের কোনো সিমটম খুব কম সিমটম থাকে তাদেরকে কোনো ওষুধেই দেওয়ার দরকার নেই, তাদেরকে বুস্ট আপ, যেটা ইমিউনিটি বুস্ট আপ বলি, ইমিউনিটি বুস্ট আপের জন্য যা যা করা দরকার এবং তার দৈনন্দিন জীবন আচরণ যা যা করা দরকার সেটা করলেই কিন্তু 80% ভালো হয়ে যাবে। হসপিটালাইজ পেশেন্টদের 5% ক্ষেত্রে শুধু ওই নির্দিষ্ট ওষুধটা কাজ দিবে, সেই ওষুধটা ব্যবহার করা যাবে। সাধারণ মানুষ যারা ঘোরাফেরা করছে, সিমটম অত বেশি নাই, তাদের জন্য কিন্তু তেমন কোনো নির্দিষ্ট ওষুধ নাই, শুধুমাত্র তার সিমটোমেটিক উপসর্গ অনুযায়ী কিছু ব্যথার ওষুধ, কিছু কাশির ওষুধ, এইটাই যথেষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, একটা ভালো বিষয় বলছিলেন যে ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করার বিষয়টা, যারা করোনা আক্রান্ত হয়নি কোন ধরনের পদক্ষেপ তারা নিয়ে তাদের ইমিউনিটিকে আরও বুস্টেড আপ রাখতে পারবেন? আসলে ইমিউনিটি বুস্ট আপ সাধারণ যে জীবনযাপনটা যেন পরিমিত, নিয়মিত, তার খাদ্য, তার ঘুম, তার জীবন আচরণটা চলে, অর্থাৎ প্রতিটা খাদ্যে তার প্রোটিন, তার কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ মতো থাকে, হিসেবে বলা হয় যে তার কিছু ইমিউনিটি বুস্ট আপের কিছু ওষুধ মানে কিছু খাদ্য আছে। আমাদের ভিটামিন সির কথা আমরা বলি, ভিটামিন ডি এর কথা বলি, তার প্রোটিন খাবার কথা বলি, তার জন্য মেন্টাল বিল্ড আপটা ভালো থাকে, সেই জন্য তার রিক্রিয়েশনালি অ্যাক্টিভিটি ঘরে বসে করতে পারে, কিছু করে সেটা যেন চালিয়ে যায়, দৈনন্দিন কিছু ব্যায়াম, শরীর চর্চা করে, সেজন্য শরীর চর্চাটা খুব বেশি পরিমাণ না করে, এবং অন্যান্যর সাথে তার দৈনন্দিন জীবনে তার যে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ বলতে মনের যোগাযোগ, সে টেলিফোনে সেই যোগাযোগগুলি যেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে সেই যোগাযোগটা যেন তারা চালিয়ে যায়। অর্থাৎ এটা একটা বিগত দিনের তার জীবন যেভাবে চলছিল তার থেকে একটা পরিবর্তিত জীবন, এই পরিবর্তিত জীবনে যেন সে বিগত দিনের কাজগুলি সম্পূর্ণ বন্ধ করে না দেয়। বন্ধ করে দিলেই কিন্তু সে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, আর মানসিক দুর্বলতা কিন্তু ইমিউনিটির জন্য ক্ষতিকারক। তাকে পর্যাপ্ত ঘুমোতে হবে, পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে হবে, পর্যাপ্ত মানসিক তৃপ্তির জন্য কিছু রিক্রিয়েশনাল, তার এখন তো মোবাইলের যুগ, মোবাইলে সিনেমা আছে, মোবাইলে নাটক আছে, বা টেলিফোনে যোগাযোগ করবে, এবং স্বাস্থ্যবিধি মেনে মাঝে সাঝে কিছু কাজ যদি থাকে স্বাস্থ্যবিধি মেনে সে জরুরি কাজ বাইরে গিয়ে করবে। ধন্যবাদ স্যার। ফেসবুকে ইতিমধ্যে একজন জানতে চেয়েছেন, জনাব সাইফুজ্জামান, তিনি জানতে চেয়েছেন যে করোনা আক্রান্ত ব্যক্তি রোজা রাখতে পারবেন কিনা।
ধন্যবাদ। ইতিমধ্যে আজকে সম্ভবত 17 রোজা হয়ে গেছে। করোনা আক্রান্ত ব্যক্তি, ওই যেটা আমরা বলেছি যে যেই 80% রোগী সিমটম খুব কম থাকে এবং তারা যদি নিজেকে মনে করে যে তার রোজা রাখার জন্য তার নিজ থেকে কোনো অসুবিধা নাই, তাহলে রোজা রাখতে ওই 80% রোগীর ক্ষেত্রে আমি প্রয়োজন বা সমস্যা মনে করি না। তো বাকিদের ক্ষেত্রে বাকিরা তো আসলে বাড়িতে থাকবে না, হসপিটাল চিকিৎসায় থাকবে। তো হসপিটালে চিকিৎসায় যে অংশটা থাকবে তাদের তো রোজা রাখার প্রশ্ন আসে না। আচ্ছা, ধন্যবাদ স্যার। সেলিম স্যারের কাছে আসতে চাই। ফাহিম খান বাবু জানতে চেয়েছেন, ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন করেছেন তিনি, যে একবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে সেটার কার্যকারিতা কতক্ষণ থাকে? একবার ব্যবহার করলে এটা বেশিক্ষণ থাকবে না। এটা একজাক্টলি সময় বলা মুশকিল, কারণ বিভিন্ন রকম হ্যান্ড স্যানিটাইজার আছে, কিন্তু ঘন্টাখানেক বড় দূর থাকতে পারে, তার বেশি থাকবে মনে হয় না। ধন্যবাদ স্যার। একজন কলার যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আমরা কলটি নিতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমি শিমু বলছি, রাজশাহী থেকে। জি শিমু, রাজশাহী থেকে বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমার ছোট বাচ্চা 9 বছর বয়স, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তো আমরা ডেল্টা হসপিটালে ওর ট্রিটমেন্ট করাইতেছিলাম। এই অবস্থায় মার্চে যখন দেখলাম ঢাকাতে করোনা ছড়ছে, তখন আমরা ট্রিটমেন্টটা শেষ না করে চলে এসেছি। জি, এখন এই অবস্থাতে আমরা কিভাবে ট্রিটমেন্টটা শেষ করব? গাড়ি নিয়ে, কেবিন নিয়ে, পিপিএ পরে, এগুলা করে কি আমরা ট্রিটমেন্টটা নিতে পারি, বা এই অবস্থায়ও কি ঝুঁকি থাকতে পারে? ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শাহজাদা সেলিম স্যারের কাছে জানতে চাই যে তার শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত, সে ঢাকা থেকে ট্রিটমেন্ট কমপ্লিট না করে রাজশাহীতে ফিরে গেছে। ট্রিটমেন্টটা কন্টিনিউ করার ক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট কি কি পদক্ষেপ নিতে পারেন এই মা তার সন্তানের জন্য, সেটি জানতে চেয়েছেন। যে এটা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থা তৈরি হয়েছে। এক্ষেত্রে খুব সহজ সরল পদক্ষেপ হলো, উনি যে সেন্টার থেকে চিকিৎসাটা নিচ্ছিলেন তাদের সাথে যোগাযোগ করলে ওনারা কিন্তু এখন কি করবে সেটা বলা যেতে ডেল্টা পারে। এমনও হতে হসপিটাল পারে, কর্তৃপক্ষ তার এমনও হতে পারে যে ওনাদের বাকি কাজটুকু উনি রাজশাহী থেকেও ওই সেবাটা পেতে পারেন। যদি পেতে পারেন তাহলে তো ঝামেলা অনেক কমে গেল, কিন্তু ঢাকায় যদি আসতে হয় তাহলে কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। আমার মনে হয় যোগাযোগ করলে একটা পথ বেরিয়ে যাবে। ধন্যবাদ স্যার। আপনার কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে, ফেসবুকে আমাদের কাছে ফারিয়া তানাস্তাশা প্রশ্ন করেছেন, অনেকেই বলছে করোনা ভাইরাস নাকি চুলের ফাঁকে থাকতে পারে। তার প্রশ্ন হচ্ছে, চুলে শ্যাম্পু দিয়ে ধুলে ভাইরাস মুক্ত করা সম্ভব কিনা? জি, ভাইরাস কিন্তু গায়ের যে কোনো জায়গাতেই লাগতে পারে। আমরা যেমন যে হ্যান্ড গ্লাভস, মাস্ক এগুলো ব্যবহার করছি কেন, তাহলে সবখান দিয়েই যেতে পারে, চুলেও কিন্তু লেগে থাকতে পারে। আর শ্যাম্পু কিন্তু এই ক্ষেত্রে কার্যকরী হওয়ার কথা। তাহলে তারা বাইরে গেলেন, ঘরে ঢুকে গোসল করে ফেলবেন, চুলে শ্যাম্পু দিবেন, এটা একটা নিরাপত্তা হতে পারে তার জন্য। ধন্যবাদ স্যার। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি, কিছুক্ষণ আগে যেই মা ফোন করেছিলেন তার সুবিধার্থে হয়তো সেটি জানানো যেতে পারে। সরকারি হাসপাতালগুলো যারা করোনার বাইরে এরকম ব্লাড ক্যান্সার বা এরকম গুরুত্বপূর্ণ বা এরকম রোগে আক্রান্ত হয়েছে, তাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত, হয়তো কারো হার্ট ডিজিজ রয়েছে, ব্লাড ক্যান্সার রয়েছে, ক্যান্সারের যে কোনো ধরন রয়েছে, ঢাকায় আসার জন্য বা উচ্চতর চিকিৎসার জন্য তারা কোন ধরনের যাতায়াত বিষয়ক পদক্ষেপ নিতে পারে? সরকারি হাসপাতালে এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তাদের জন্য? এখন আসলে সারা পৃথিবী একটি বড় ধরনের মহামারীতে আক্রান্ত এবং বিশেষ সেবাগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যাদের এই রুটিন সার্ভিস লাগবে, রুটিন সার্ভিস যদি এখনই না নিলে ক্ষতি না হয় তাহলে তার থেকে বিরত থাকতে বলা হচ্ছে। কিন্তু যদি ওই সার্ভিসটি নিতেই হয়, হাসপাতালে কিন্তু সকল হাসপাতালের এক গ্রুপ ডাক্তারকে, নার্সকে, বাকি স্বাস্থ্যকর্মীকে সেবা দিতে হচ্ছে, বাকিদেরকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তার জনবল কিন্তু ব্যাপক কমে গিয়েছে। আবার কেউ এসে নতুন করে সংক্রমিত হওয়ার ঝুঁকিও তার বেড়ে যাচ্ছে। তাহলে এখানে যে সেবা পেতে গেলেই যে আসবেন, এসে কিন্তু উনি যে ভালোর জন্য আসছিলেন দেখা গেলো তার চেয়ে বড় একটা খারাপ ঝুঁকিতে পড়ে গেলেন। তো ওই পরিস্থিতিতে যেখানে যেখানে সেন্টারে সেবা দেওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন সেন্টার ওভাবে চালু হচ্ছে। এখনও পুরোপুরি চালু হয়েছে তা না, কিন্তু ক্রমশ আস্তে আমাদের যেহেতু এই অভিজ্ঞতাটা আগে ছিল না, এখন অভিজ্ঞতা হচ্ছে, আমরা গুছিয়ে নিতে পারছি, সেই হিসাবে কিন্তু ওনারা সেবা পাবেন। তো আবারও বলছি যে সেবার জন্য যেখানে যাওয়া দরকার তারা প্রস্তুত কিনা যোগাযোগ করে দিতে হবে। স্যার, দীর্ঘদিন কিন্তু একজন ডক্টরের আন্ডারে একজন পেশেন্ট থাকলে আমরা সহসায় দেখি যে তারা কিন্তু ডক্টরটাকে চেঞ্জ করতে চান না। সেক্ষেত্রে হয়তো ঢাকায় বাধ্য হয়েই অনেককে আসতে হচ্ছে। সেক্ষেত্রে তারা কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন?
এই রোগীগুলো? যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমি হরমোন বিশেষজ্ঞ, তাহলে আমাদের ডায়াবেটিসের, থাইরয়েডের বহু রোগী বছরের পর বছর যাবৎ সেবা নিতেই হবে, তাকে আজীবন নেবেন। তো আমরা যে কাজটা করেছি, আমার মনে হয় ধরুন স্যারও ওনারাও করেছে, বাকিরাও করেছে, আমরা কিন্তু আমাদের উদ্যোগেই রোগীদেরকে ফেসবুক, বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে যোগাযোগ করার জন্য একটি নাম্বার, মোবাইল নাম্বার বা ইমেল পাঠিয়ে দিয়েছি। তো ওনারা কিন্তু যোগাযোগ ওখান থেকে করে, যাদের সরাসরি আসতেই হবে এরকম কিছু রোগী আছে, বাকিরা কিন্তু ওইখান থেকে সেবা নিতে পারেন। কিন্তু যাদের অপারেশন বা ব্লাড ট্রান্সফিউশন এরকম লাগবে, সেটা তো বাছাই করা যাবে না। ওগুলো বাদ দিলে কিছু আমরা কিন্তু সেবা এখন নিশ্চিত করতে পারছি। যেমন আজকে আমরা যে সেবাটা এখানে দিচ্ছি, এটা তো এই মহামারীর আগে ছিল না। এখান থেকেও কিন্তু কিছু সেবা পাচ্ছেন মানুষ। তাহলে এগুলো কিন্তু এই বিকল্প পরিস্থিতিতে আমাদের খাপ খাইয়ে লাক্সই একটা বিকল্প বের করতে হবে। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নেবে। ফেসবুকে আমাদের কাছে শামীম আহসান জানতে চেয়েছে, তার 101 ডিগ্রি জ্বর, পিঠে ব্যথা করছে, মাথা ব্যথাও রয়েছে, তার 3 বেলা নাপা খাচ্ছে কিন্তু জ্বর কমছে না, মাথা ব্যথা আসছে আবার যাচ্ছে। এখন তার কি করণীয়? সর্দি কিংবা কাশি নেই, তিনি সেটিও জানিয়েছেন। জহুরুল স্যার, তাকে কি পরামর্শ দিবেন? ধন্যবাদ। দেখা যাচ্ছে যে আপনার 101 ডিগ্রি জ্বর, কিন্তু ব্যথার ওষুধে ব্যথা যাচ্ছে না বা জ্বরে কমছে না। আপনি আর 2-3 দিন দেখতে পারেন, 2-3 দিন দেখে আরও কিছু সিমটম আছে কি না। কারণ মাথা ব্যথার তো অনেক কারণ, মাথা ব্যথার অনেক কারণ। ঘুম কম হলেও মাথা ব্যথা হয়, বেশি হলেও হতে পারে, বা এমনি অন্য অনেক রোগীর কারণ হিসেবে শুধু মাথা ব্যথা হতে পারে। তবে প্রথমে শুধু মাথা ব্যথার জন্য আমরা কোনো বড় ধরনের কিছু চিন্তা করছি না। তার সাথে কাশি আছে কি না, শরীর ব্যথা আছে কি না, নাক বন্ধ কি না, শ্বাসকষ্ট কি না, এই বিষয়গুলো আপনি আরও কয়েকদিন একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। এবং যদি তাতেও ভালো না হয়, সেক্ষেত্রে আপনি টেলিমেডিসিনে কারো সহায়তা নেন। এবং তাতেও কাজ না হলে আমাদের এখানে যে ফিভার ক্লিনিক আছে, ফিভার ক্লিনিকে চলে আসবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই করোনা কালে যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা সংক্ষেপে যদি বলতেন। শুরুতেই জহুরুল স্যারের কাছে জানতে চাই, তার কি পরামর্শ রয়েছে? আসলে করোনা কালে আমাদের সবাইকেই স্বাস্থ্য সচেতন হতে হবে, সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং স্বাস্থ্যবিধিটা নিজের কারণেই, নিজের পরিবারের কারণেই বিধিটা মানতে হবে। কারণ আমি যদি স্বাস্থ্যবিধি মানি, আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আমার রাষ্ট্র ভালো থাকবে। আমি স্বাস্থ্যবিধি আমাকে যেন জোর করিয়ে মানানো না হয়, আমি ধরে নিব যে এইটাই আমার নিজের দায়িত্ব। তাই সবার প্রতি অনুরোধ, সবাই শারীরিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সাধারণ সুন্দর জীবন যে আচরণ, সেই জীবন আচরণটা সবাই চালিয়ে যাবেন। ধন্যবাদ স্যার। শাহজাদা সেলিম স্যারের কাছে আসতে চাই। স্যার, খুব সংক্ষেপে যদি আমাদেরকে এই করোনাকালীন সময়ে ছোট করে কোনো পরামর্শ দিতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে ঘরেই রাখবেন। খুব বেশি জরুরি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাওয়া দরকার নাই। কিন্তু যদি একান্তই না গেলে না চলে, তখন জহুরুল স্যার যেরকম বললেন সেরকমভাবে সকল নিয়মকানুন, গ্লাভস পরা, মাস্ক পরা এবং বাইরে গেলে যে কোনো মানুষ থেকে কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখা এবং দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরবে, বাসায় ফিরে কাপড় চোপড় ধুয়ে ফেলবে, নিজে গোসল করবে, জুতা বাইরে রাখবে এবং বাসার বাকিদের ক্ষেত্রেও যত্নবান হতে হবে। এবং বাসায় থাকার সময়ও মাঝে মাঝে সাবান দিয়ে হাত ধুবেন 20 সেকেন্ডের বেশি সময় ধরে। এবং আপনি যদি দেশের জন্য ভালো করেন তাহলে নিজেকে রক্ষা করবেন, নিজের জন্য ভালো করলেও নিজেকে রক্ষা করবেন, আত্মীয় স্বজনের জন্য ভালো করলেও নিজেকে রক্ষা করবেন। কারণ আপনি আক্রান্ত মানে আপনার আশেপাশের লোককে আপনি জীবাণু ছড়াবেন, তাহলে এটা কিন্তু কোনো মানুষ করার কোনো সুযোগ নেই। সকলেই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করি আমরা খুব ভালোভাবে খারাপ সময় পার করে যাব। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আরটিভি বিএসএমএমইউ A2I করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রতিদিন রাত 9টায় সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। আপনার প্রশ্ন, মতামত অথবা অভিযোগ লিখুন অথবা ভিডিও করে পাঠিয়ে দিন আরটিভি করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে। আর দেখুন লাইভ অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন। ধন্যবাদ।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.